ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এমন একজন মানুষকে, যিনি পেশার কারণে তার পরিবারকে খুব বেশি সময় দিতে পারেন না, তাই তিনি বেছে নিয়েছেন আমাদের এই ইচ্ছে পূরণের মঞ্চ, এই স্বপ্ন পূরণের মঞ্চ। আমরা স্বাগত জানাই ডক্টর রঙ্গন ভট্টাচার্য এবং তার বাবা মাকে। আপনি তো চিকিৎসক। হ্যাঁ, আমি এই রিসেন্টলি MBBS পাস করেছি ব্যাঙ্গালোর থেকে। ইন্টার্নশিপ কমপ্লিট করেছি মার্চ 2014-এ। আর এখন আমি প্রিপেয়ার করছিলাম পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামসের জন্য। ইনফ্যাক্ট রেজাল্ট বেরিয়ে গেছে। আমি গ্রান্ট মেডিকেল কলেজ মুম্বাইতে গাইনোকোলজি নিয়ে পড়ার চান্স পেয়েছি। I am really a happy parent today. যে আজকেই MS এর অ্যাডমিশনের রেজাল্ট বেরিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিলিং এ। তাই নাকি? আজকে সকালে এখানে একটু আগেই আমি রেজাল্টটা দেখলাম। বাহ, আমি মানে আপনার কাছে আমি একটু ইন্টারাপ্ট করব? হ্যাঁ, করুন না। প্রথম কথা বলছি দেবুদা, তুমি আমাদের আপনি বলো না। সে কি? কেন বলছি শোনো, আমি কিন্তু তোমার কলেজের জুনিয়র। তাই? যখন তুমি দাপিয়ে ইংলিশ অনার্সের ক্লাস করছো স্কটিশে, তখন আমি সবে গিয়ে ভর্তি হলাম ইকোনমিক্স অনার্স নিয়ে স্কটিশ চার্চে। এবং তোমার মনে আছে কিনা জানি না, আমি সেই সময়কার প্রথম সিঁদুর পরা মেয়ে ছিলাম। এবং তোমরা আমাকে নিয়ে অনেক বদমাইশি করেছো, তুমি আর শিলুদা। সবার সামনে বলে দেওয়ার কোনো মানে হয়? হ্যাঁ, আমরা দেখতাম একটা ছোট্ট মতন মেয়ে, সে বিয়ে থা করে ঢুকে পড়েছে, আর আমরা ঠাট্টা করে বলতাম ওই দেখ মাথায় সিঁদুর ফিদুরও আছে, আর বলবার চেষ্টা করছে যে নো নিড টু কাম, নো নিড টু কাম। আমি স্কটিশ স্কুল থেকেই পড়েছি। পুরোনো দিনের কথাই মনে পড়ছে যে তখন কত আনন্দ করতাম, হই হই করতাম। আমাদের সবসময় তো একসঙ্গে এরকমভাবে বসা হয় না। আমার প্রফেশনের জন্য আমি বাইরে বাইরে ঘুরে কাজ করি, ও ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করে। আমার উনি থাকেন কলকাতায় সোনারপুরে, ওনার বাপের বাড়িতে থেকে, ওখান থেকে আমার ছোটো মেয়ে পড়াশোনা করছে। আজকে একটা অপরচুনিটি পেলাম এই হ্যাপি প্যারেন্টস ডের জন্য, একটা একসঙ্গে বসে গল্প করবো, আড্ডা মারবো। মানে আমরা একসঙ্গে সবাই মিলে কখনোই সেরমভাবে থাকতে পারিনি। আজকে এই হ্যাপি প্যারেন্টস ডে দৌলতে মানে বেশ একসঙ্গে বসে খেলছি, এটা যে আমার কত বড় পাওনা। তুমি আক্ষেপ করো এই যে তোমার বাবা মা তোমার থেকে দূরে থাকে? ভীষণ, সবকিছু কিরকম একটা হচপচ হয়ে গেছে। বাবা এক জায়গায় চাকরি করছেন, মার বোনকে নিয়ে আর এক জায়গায় থাকছে, আমি একলা থাকছি। আমরা যত বড় হতে থাকি তত মা বাবার কাছ থেকে দূরে সরতে থাকি, কিন্তু খুব বেশি দূরে সরা যায় না, কেননা দূরত্ব বাড়লেই টান বাড়ে। সেজন্য মানে কিছু ভাবনা চিন্তা আছে তোমার, যে পরবর্তীকালে কি করবে, মা বাবাকে কি করে পাশে রাখবে? মা বাবা দুজনে মিলে চায় যে আমি ডাক্তার হই, আর বাই গডস গ্রেস আমি ডাক্তার হয়েছি, অ্যান্ড উইথ ফ্লাইং কালার্স। এরপরে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে বাবা মা বোন সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে চাই। along with this আমি চাই যে মানে পুরো সোসাইটির সেবা করতে। নিজের বাবা মাকে কি চিকিৎসা করো তো নিশ্চয়ই মাঝে সাঝে, নাকি না এখনো সেই সুযোগ আসে? চিকিৎসা করি। আমি একটা জিনিস বলি, আমার বাবা হচ্ছে একটা ওয়াকিং টকিং এনসাইক্লোপিডিয়া। কোনো জিনিস নেই যেটার ব্যাপারে ওনার নলেজ নেই। তো আমি যদি ওনাকে ট্রিট করতে যাই, উনি আগে বলে দেবেন এটা ভুল। তো আমার ভীষণ ভয় করে আমার বাবা মাকে ট্রিট করতে। মাঝে মাঝে সেজন্য রাগও তো হয়। হ্যাঁ, ভীষণ রাগ। এরা সব জানে, আমি কিচ্ছু জানি না। আমার সাবজেক্টের ব্যাপারে এরাই বলে দিচ্ছে। তুমি এরপরে যখন চিকিৎসা করবে তখন কিন্তু এরকম রোগী অনেক পাবে, যারা বলবেন এটা কি দিলেন। সবাই ইন্টারনেট দেখেই বলছে যে এই ওষুধটা দিলে ভালো করতেন, বা এই অ্যান্টিবায়োটিকটা বেটার ওয়ার্কিং। মানে ডাক্তারকেই ডাক্তারি শেখাচ্ছে। তাদের লিডার তোমার বাবা। একদম। যাই হোক, তো আমরা এই খেলাটার মধ্যে এখন ঢুকবো, তার আগে জেনে নিতে চাইবো তোমার কাছে তোমার প্রথম ইচ্ছে কি? আমি ছোটবেলা থেকে মায়ের গান শুনে বড় হয়েছি। যেহেতু আমরা সব আলাদা আলাদা থাকি, মা যদি একটা গানের গুরু পায় যিনি তালিম দিতে পারে আর গাইড করতে পারে, সেটা হচ্ছে আমার প্রথম উইশ। এরকম তোমার কোনো ইচ্ছা আছে যে এই গুরুর কাছে যেতে চাই বা এনার কাছে গেলে ভালো হয়? আসলে ছোটবেলা থেকে আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, তারপরে আশা ভোসলে, বড় বড় গাইয়েদের এদের গান শুনে বড় হয়েছি। ভালোবাসি বলে গান গাই, কিন্তু সেরম ভাবে গুরু কোনোদিন পাইনি। ওর কাছে একদিন গল্প করছিলাম যে আমি যদি সেরকম একজন কাউকে পেতাম, আমার তো এখন অনেক সময়, তোরা বড় হয়ে গেছিস,
আমি একটু গান গাইতাম, তার সঙ্গে কিছুটা সময় কাটাতাম, ভালো ভালো গান শুনতাম। তা তুমি কি জানাতে চাও যে তুমি কাকে গুরু হিসেবে পেতে চাও? সেটা তোমার উপরেই ছেড়ে দিই। আমার উপরেই ছেড়ে দিচ্ছ, বেশ ঠিক আছে। আমাদের ফার্স্ট লেভেলের প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখে নিই, দেখা যাক। এক ধরনের মুখোশ দেখানো হলো, খুবই পরিচিত মনে মুখোশটা, নিশ্চয়ই চেনা গেছে। হ্যাঁ, এই মুখোশ কোন জেলায় তৈরি হয়? মুখোশটা কি? ছৌ ডান্সের হ্যাঁ, মুখোশ। ছৌ নাচের মুখোশ। ছৌ ডান্স তো অরিজিনেট পুরুলিয়া থেকে, তো আই গেস পুরুলিয়া। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো না, তুমি উত্তর দিতে পারো। পুরুলিয়া। এইখানে আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। পুরুলিয়া। পুরুলিয়া? হ্যাঁ। বেশ, আমরা দেখে নিই তুমি উত্তরটা ঠিক দিলে না ভুল দিলে। পুরুলিয়া বলতেই মনে পড়ে ছৌ নাচ, আর এই ছৌ নাচের বিশেষ আকর্ষণ হলো তার মুখোশ। 2014 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পশ্চিমবঙ্গ ছৌ মুখোশ প্রদর্শনের জন্য পেল এক বিশেষ সম্মান। ওই ট্যাবলো কাজ করেছিলাম আমি ছৌ মুখোশ দিয়ে। ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম পুরস্কৃত আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েছে। আমরা যে কাজ করি ভারতবর্ষের একটাই গ্রাম, সেটা হচ্ছে আমাদের এই গ্রাম চড়িদা গ্রাম। এইখান ছাড়া মুখোশ আর কোথাও তৈরি হয় না। এই গ্রামে আমরা একমাত্র তৈরি করি, বংশ পরম্পরা তৈরি করে আসছে এই মুখোশের উপরে। আমরা প্রতিটা শিল্পী কিন্তু নাচও জানি, যার জন্য আমরা জানি যে একটা মুখোশের ওয়েট কতটা। সেই অনুপাতে আমরা খুব মাটি কম ব্যবহার করি, কাগজ এবং কাপড় দিয়ে মুখোশটা তৈরি হয়, যাতে নাচার সময় তার যেন খুব একটা চাপ সৃষ্টি না হয়, সেজন্য ফ্রি মাইন্ডে নাচে দেখাতে পারে, যে জন্য মুখোশ খুব হালকা টাইপের। উত্তরটা এত সহজে তুমি দিতে পারলে, তাই আমার ওই ছৌ নাচের মতো একটা ঘুরপাক খেয়ে এখানে নেমে নেচে বলতে ইচ্ছে হচ্ছে যে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তোমার নাম হচ্ছে রঙ্গন। রঙ্গন। আমি যখন জন্মাই তখন আমার পিসির বাড়িতে একটা বাগান ছিল, পুরো বাগান ভর্তি রঙ্গন ফুল ফুটেছিল। তো যখন আমার পিসি দেখতে আসে, ডিসকাশন হচ্ছে যে কি নাম দেওয়া হবে। পিসি মশাই বলছেন যে কুসুম কুমারী। তো মা শুনে বলছে আমি এরম নাম আমার চাই না। পিসি বললো যে ঠিক আছে, আজকে আমার বাগানে এতগুলো রঙ্গন ফুল ফুটেছে, ওর নাম রঙ্গনই রাখা হোক। তো সেই থেকেই আমার নাম রঙ্গন। কুসুম কুমারী, তোমার এই নামটাকে এত হেট করো তুমি? হেট করি না, আমার নাম রঙ্গন। এই যে কুসুম কুমারী একদিন তোমাকে কেউ বলতে চেয়েছিল, শুধু বলতে চেয়েছিলেন না, এখনো মাঝে মাঝে বলেন। আমার কিন্তু ওই নামেই ডাকতে ইচ্ছে। না, কুসুম কুমারী খুব সুন্দর নাম। হ্যাঁ নিশ্চয়ই। হয়তো পুরনো নাম, সেই কারণে মা আপত্তি করেছিলেন বড় নাম। তোমরা যে সময় জন্মেছো সেই সময় একটা ব্যতিক্রমী নাম দেওয়া খুব চল ছিল। এমন নাম যাতে বেশ উচ্চারণ করতে কষ্ট হয় লোকের, এবং তারপরে বলে দেখেছি ওর বাবা মা কত ভেবে চিন্তে একটা নাম দিয়েছে। ইচ্ছে পূরণের দ্বিতীয় প্রশ্নটা অপেক্ষা করে আছে। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই, দেখা যাক।
আমরা বেশ কিছু ফুলের ছবি দেখলাম, যদিও এর মধ্যে রঙ্গন নেই, রঙ্গন সামনে আছে। তো এইখানে যে ফুলগুলির ছবি দেখতে পাচ্ছি তার মধ্যে সবচেয়ে দামি কোনটি? ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবা। আমার একটু কনফিউশন লাগছে দুটোর মধ্যে, অর্কিড আর বার্ড অফ প্যারাডাইস। ফুলে ফুলে অর্কিডের তো অনেকই দাম, কিন্তু বার্ড অফ প্যারাডাইসটা আমি ঠিক শুনিনি। শোনোনি বলে দামি লাগছে। দামিও হতে পারে, নাও হতে পারে। তটিনী হিল্লোলো তু লিলি? কল্লোলে চলিয়া যা। যখন একই বৃন্তে দুটো ফুল ফুটে থাকে, কেউ কারোর সঙ্গে কম্পিটিশন করে না, ও নিজের আপন আনন্দে ফোটে, যেমন তুমি ফুটে উঠছো। তো এখানে এরাও তাই ফুটেছে, কিন্তু তবু বাজার তো একটা দাম ঠিক করেছে। আমরা যখন কিনতে যাই, আমার সংসার নামক বাগানেও কিন্তু দুটো ফুল, একটা রঙ্গন আর একটা গুঞ্জা। গুঞ্জা ওখানে বসে আছে। বাহ! কিন্তু মা কি এ যাত্রায় তোমাকে বাঁচাতে পারবে? তোমার যে কনফিউশন হচ্ছে, তুমি কি চাও সাহায্য? তাহলে সাহায্য নাও। বাবা ফুল নিয়ে বসে আছেন শরীরে, দেখো জামায় ফুলের ছাপ। অর্কিড। তুমি ফুলের গায়ে মূর্ছা যাও, আমি চাই না। তাহলে কি বার্ড অফ প্যারাডাইস? তুমি আমায় জিজ্ঞেস করতে পারো না? বার্ড অফ প্যারাডাইস অচেনা বলে নেব উত্তরটা? বেশ, দেখা যাক। এই ফুলটাকে না লিলি বলে, এটা বিওপি বলে, বার্ড অফ প্যারাডাইস। এটা আপনার অর্কিড, এটা আপনার জারবেরা, এটা আপনার কার্নেশন। এই বুকের মধ্যে যে যে ফুল আছে তার মধ্যে সব থেকে দামি ফুল হচ্ছে লিলি। একটা রাজবাড়ি নাম, স্বর্গের পাখি, তাকে ডেকে পাঠালাম, পাশের বাড়ির লিলিকে তেমন পাত্তা দিলাম না। আর এই কারণে তোমার উত্তরটা ভুল হয়েছে। এইবারে তোমার সামনে একটাই প্রশ্ন রইল এবং সেটার উত্তর দিতে হবে, নইলে খেলার একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী তোমাকে ছিটকে যেতে হবে। কিন্তু মায়ের জন্য তুমি একটা অসাধারণ ইচ্ছে করেছো, সেজন্য তোমাকে এই প্রশ্নের উত্তরটা ঠিক দিতে হবে। আমরা দেখে নিই পরের প্রশ্নটা কি অপেক্ষা করে আছে। ভালো করে দেখো, ভালো করে বোঝো, দরকার হলে সাহায্য নাও, তারপর উত্তর দাও। আমাদের ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনটা দেখে নিই। আমাদের এখানে চিকেন টিক্কা কাবাব আছে, হরিয়ালি আছে, তন্দুরি, টাংরি, बोटी, मटन শিক কাবাব, কাকুরি কাবাব, মোর লেস 100% অফ কাবাব আমাদের এখানে পুরো পাওয়া যায়। दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी, हाँ दिल तो बच्चा है जी। এটি কোন ধরনের কাবাব? রেশমি কাবাব। আবার তুমি প্রশ্ন করছো। তুমি যদি তোমার রোগীকে জিজ্ঞেস করো আপনার কি অপারেশন করব, তারপরে কি আমি এই ওষুধটা দেব, রোগী কি উত্তর দিতে পারবেন? তুমি জানো তো কাবাব কত রকমের হয়? তুমি চাইলে সাহায্য নিতে পারো।
রেশমি কাবাব। খেয়েছো? হ্যাঁ, রেশমি কাবাব তো খেয়েছি। রেশমি কাবাব কোথা থেকে এসছে শব্দটা জানো? আফগানিস্তান। রেশম, রেশমের মতো নরম, স্মুথ সিল্কি। সিল্কের মতো। হ্যাঁ, এটা সেইটা। মনে তো হয়। নেব উত্তরটা? নিয়ে নি। জয় মা বলে নিয়ে নি। জয় মা বলবো না জয় বাবা বলবো? মা বাবা। জয় মা বাবা। বেশ, জয় মা বাবা। রঙ্গন বলছে এটি রেশমি কাবাব। দেখি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी, हाँ, दिल तो बच्चा है जी। তুমি এই প্রশ্নটা একেবারে ঠিক উত্তর দিয়েছো। অলমোস্ট হ্যাড আ হার্ট অ্যাটাক। সে কি? সত্যি আমার একটু ব্লাড প্রেশার আছে, তো আরো হাই হয়ে যাবে তুমি এসব আমি বললে। চেক করে দেবো। দাও দেখো তো। ও ডাক্তার, আমি একজন বিখ্যাত মানুষকে বলতে শুনেছিলাম যে সকালে উঠেই ডাক্তার আর মুক্তারের মুখ দেখা মানে দিন খারাপ যাবে, হাঁড়ি ফাটিয়ে। দেখুন আর কি করা যায়। তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার। একদম নর্মাল প্রেসার 121 সিস্টোলিক, কিন্তু ডায়াস্টোলিকটা স্লাইটলি হাই 100। কি করা উচিত আমার? রেগুলার এক্সারসাইজ করুন, ডায়েট কন্ট্রোল, ফ্যাটি ফুড খাবেন না, বেশি নুন অ্যাভয়েড করবেন। মানে এই যে রোল, পেঁয়াজি, চপ এসব খাওয়া যাবে? সব খাওয়া চলবে রেশমি কাবাব না। এটা তো আর্টারিজ গুলোকে হার্ডেন করে দেয়, যার জন্য রেজিস্ট্যান্স যেটা আছে ব্লাড ফ্লো করা, সেই রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণেই আপনার ব্লাড প্রেশারটা হাই হয়ে যাওয়ার চান্স আছে, স্পেশালি ডায়াস্টোলিক। ও ডাক্তার, ও ডাক্তার। ভেঙে পড়ার কোনো ব্যাপারই নেই, এরকম অনেকেরই তো থাকে। অনেকের। আর আপনার ডায়াস্টোলিকটা শুধু একটু বেশি। তোমাদের কাছে একটা সারপ্রাইজ আছে। তোমরা ভাবতেও পারবে না যে এরকম একজন মানুষকে আমরা হাজির করতে পাচ্ছি, যিনি মাকে গান শেখাতে রাজি হয়েছে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার। আমরা সকলেই জানি যে রঙ্গন ওর মায়ের জন্য একটা ইচ্ছে পূরণ করেছেন এবং উনি যে রাজি হয়েছে ওকে গান শেখাতে, এই অভাবনীয়। আমি সত্যি কথাই বলছি। আমি জি বাংলাকে একটা আলাদা করে ধন্যবাদ দিতে চাই। এই জন্য আমি যখন এই অনুষ্ঠানটা দেখছি আমার মনে হচ্ছে দূর বিয়ে শাদী করলাম না, ছেলে পুলে নেই, কাকে নিয়ে যাব? এই অনুষ্ঠানটায় তোমার কাছে একটু আসতে ইচ্ছে করছিল। মেয়ে যখন বললো যে আমি মায়ের ইচ্ছে পূরণ করব, এই একটা সুযোগ। এরাই আপনার সন্তান। ব্যাস, আমার জীবনের একটা বিশাল স্বপ্ন ছিল। ওনার গান যখন রেডিওতে বাজে, টেলিভিশনে শোনা যায়, তখন একজন মুমূর্ষু রোগী তিনি ওইটি শুনতে শুনতে ভালো হয়ে ওঠেন। তাই তোমার চেয়েও বড় চিকিৎসক। একদম। আমরা এরপর একদিন নিশ্চয়ই ওর গান শুনবো কোনোভাবে, কিন্তু আজকে শুনতে চাইবো তোমার কাছে একটা গান, যে গানটা আমাদের শুধু সুস্থতার দিকেই সবসময় এগোবে তা না, আমাদের মনকে ভরপুর করে দেবে। আর মন ভালো থাকলে সব ভালো। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। রঙ্গন, তোমার দ্বিতীয় ইচ্ছেটা আর শুনে নেবো। আসলে আমি নিজে তো একজন ডাক্তার, তো
আমি দেখেছি আজকাল মেন যে কারণ ম্যাটার্নাল মর্টালিটি, প্রেগন্যান্সির সময় মেন যে ম্যাটার্নাল ইলনেসেসগুলো হয় সেগুলো নিউট্রিশনাল প্রবলেমস থেকে, আর মেজরলি অ্যানিমিয়া দেখা যায় এদের মধ্যে। এই রিসেন্টলি আমার মা বাবার 29th ম্যারেজ অ্যানিভার্সারিও আসছে। তাই নাকি? হ্যাঁ। বাহ। এত বছর বিয়ে করে ফেলেছো, বলনি তো। তো আমি চাই যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যদি আমার মা বাবার নামে আমি করতে পারি সব মহিলাদের জন্য। এটা দারুণ ইচ্ছে। ওই রক্তদান শিবিরে, বাংলায় আমরা বলি, সেখানে আমি এবং আমার স্ত্রী প্রথম রক্ত দিতে চাই। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে, দেখা যাক। বাবা হাসছেন। এই যে যেটা দেখলে, একটা শব্দ আমরা বুঝতে পারছি, অর্থপূর্ণ শব্দ, সেইটা কি? কিছু মাথায় আসছে না? তুমি কি বাবা মার থেকে সাহায্য নিতে চাও? তো নাও। বাবা, তিমি মাছ সমুদ্রে অর্ধেকটা ডুবে আছে, অর্ধেকটা জলের ওপরে। তো কোনো ওয়ার্ড বলছে। হ্যাঁ, একটা ওয়ার্ড। ওডি। ব্লাড। কেন মনে হলো? বি একটা। বি কোথায়? এইটা একটা, আর একটা যদি এখানে নিচে দেওয়া যায়। ডান দিকেরটা কি? ডি বুঝতে পারছি, ও বুঝতে পারছি। ডলফিন। ডলফিন। ডি ও এল এল। ফিন, এই ফুটা ফিন। এটা ফিন হতে পারে। এই উত্তরটা নেব? হ্যাঁ, একটা সাহায্য চলে গেল। ঠিক আছে। উত্তরটা যেটা রঙ্গন দিয়েছেন সেটা ঠিক না ভুল দেখে নিন। Oh, thank you. তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এই উত্তরটার থেকে বুঝতে পারলাম, বাবা প্রথমে তিমি মাছ বলেছিলেন, তারপরে ডলফিন বললেন, তাতে বুঝলাম যে উনি গভীর সমুদ্রের মাছ, অনেক তল অবধি যেতে পারেন। যেভাবে তুমি বাবা মার জন্য এই স্বপ্ন এবং ওদের বিয়ের কথা বললে, 29 বছর আগে বিয়ে থা করেছেন, তখন তোমার মা তো তোমার মতো কি ছোট ছিলেন? আমার থেকেও ছোট। সে বিয়ে নিয়েও আর কি লটস অফ স্টোরিজ। তাই নাকি? আরে বিয়ের গল্প শুনতে দারুণ লাগে। কি কি ব্যাপার? না আসলে ওই সময় আমি যখন ক্লাস 8-এ পড়ি, হ্যাঁ, তখন বিয়ে হয়ে গেল? না, তখন বিয়ে হয়নি। তখন আমার শাশুড়ি আমায় পছন্দ করেছিলেন। মানে আমার শাশুড়ির বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি একই জায়গায়, সোনারপুরে। তো তখন থেকে উনি পছন্দ করেছিলেন এবং আমার বাবাকে বলে রেখেছিলেন। তারপর 12-এ যখন পরীক্ষা দেব তার আগে পুজোর সময়, তখন বাবা বললো চলো আমরা একদিন ঠাকুর দেখতে যাব। এবারে ঠাকুর দেখতে এসে আমি দেখছি একজনের বাড়িতে ঢোকা হচ্ছে, বাগবাজারে গিয়ে। বাবা বললো চলো এটা আমার বন্ধুর বাড়ি, এখানে আমরা একটু রেস্ট টেস্ট নেবো। এটা মানে আমার তখন কেমন একটা সন্দেহ হচ্ছে যে ব্যাপারটা কি ঠিক ভালো করে বুঝতে পারছি না, তো এখানে কিছু তো একটা গড়বড়ের ব্যাপার লাগছে। তার আগে
একটা বিয়ে বাড়িতে, মানে ওর মামা তো দাদার বিয়েতে আমরা গেছিলাম, সেখানে ওর মা আর মাসিমা দুজনে মিলে আমাকে একটা আলাদা ঘরে নিয়ে গিয়েছিল। আমার বাড়ির লোক ছিল সঙ্গে, নিয়ে গিয়ে আমার এখানে এই যে তিলটা আছে এরম 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 করে দেখছি। আমি খুব রেগে গেছি, রেগে গেলাম, শুনুন আমি না ওসব কাজল টাজল দিয়ে তিল ফিল আঁকি না, এটা আমার নিজস্ব, এরম করে কি দেখছেন? তারপরে আমার চিরকালই খুব বড় চুল, এত বড় বিরাট লম্বা বিনুনি করে গিয়েছিলাম, ওরকম চুলটা টেনে দেখছে যেটা আমার সত্যি চুল কিনা। খুব রেগে গেছিলাম। এরম কেন করছেন আপনারা? আপনারা কি ভেবেছেন আমি পরচুলা লাগিয়েছি খুলে দেখাবো? মানে এরম। তারপরে ওই বাড়িতে ঢোকা হলো? তারপরে ঢুকে তো আমি ওই ভদ্রমহিলা দুজনকে দেখে তো ভীষণ, এইবার আবার চুল টানবে। হ্যাঁ আবার চুল টানে যদি। ওদের বাড়িতে ওর এক বন্ধুও থাকতো, সে লোগা প্যাং প্যাঙে একদম, সে বসেছিল, সে আমাকে দেখে এরকম থামস আপ দেখাচ্ছে। কি হলো তখন আমার মাথায় স্ট্রাইক করেছে। তারপর আমার মনে হচ্ছে ছি 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 বাবা, এরকম একটা ছেলে দেখলো আমার জন্য। আসল ঠাকুর এলো। হ্যাঁ বাবা, সে তো বিশাল ব্যাপার। সে এলো গিটার হাতে করে, এসেই প্রথমে শোনালো মনে রবে কিনা রবে আমারে, গিটার বাজিয়ে। তারপরেই শোনালো নূরজাহান নূরজাহান। আপনি ঠিকই করে এসেছিলেন যে প্রথম দর্শনই কুপকাত করে দেবেন, সেই জন্য গিটার নিয়ে এসেছিলেন। না ওর দিকে তাকিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি যতবারই দেখছি বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জা করছিল না? লজ্জাটা যায়নি, আপনি তুড়ি মেরে তোমার ওকে দেখে মনে হলো একেই তো খুঁজছিলাম। নিশ্চয়ই সেই সময় মনে হয়েছিল, এখনটা মনে হয় আর কি। এরকম জীবনসাথী অন্য কেউ আমার হতো না। রঙ্গন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ডাক্তার হয়েছো, তোমার কি আর কোনো হবি আছে? বা আমি নাচতে খুব ভালোবাসি। মানে শিখেছো কোথাও? হ্যাঁ, আমি ক্লাসিক্যালি ট্রেন ভরতনাট্যম ডান্সার, তো আমি শিখেছি। আর আমি ফ্রি টাইম পেলেই নাচি। বাহ, ভেরি গুড। আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা কিন্তু এখানে দেখব না, আমরা একেবারে সামনে দেখব, এবং তারপর তোমাকে একটা প্রশ্ন করা হবে। তুমি মা বাবার কাছ থেকে আর একটা সাহায্য পেতে পারো। তাহলে আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা। একটা নাচ দেখলাম, প্রশ্নটা যেটা তোমার কাছে রাখতে চাইছি সেটা হচ্ছে এর মধ্যে দুটো নাচ ছিল। বাবা, দুটোই কেরালার থেকে, ইফ আই এম নট রং। একটা হচ্ছে কথাকলি, আর দ্বিতীয়টা হচ্ছে যে মার্শাল আর্টস ডান্স হয়, কালারি পায়টু বলে। কালারি পায়টু? হ্যাঁ। আর একটা কথাকলি? হ্যাঁ। ভালো করে দেখেছিলে? আমি করেছি কালারি পায়টু, মার্শাল আর্ট ওখানকার। ওই দুর্গাপূজার সময় করেছিলাম আমরা। তুমি কি সেজেছিলে? অসুরের দলের একজন সেজেছিলাম। মুভমেন্ট গুলো মনে আছে? একটু আর দু একটা। চলো চলে এসো, ওর সঙ্গে মিলে না এমনি মজার। বাহ,
ভেরি নাইস, থ্যাংক ইউ। তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো, ধন্যবাদ। আমার নাচ নিয়েও অনেক গল্প আছে। আমি একবার ধুনুচি নাচ নাচতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি। স্কিন গ্রাফটিং করতে হয় আমার এই আঙুলে। ওহো, মানে ও যে কাজটাই করে এত জোর দিয়ে করে, ওকে আমরা সবাই ভুল বলি। মানে ও করবে তো, ও যদি মনে করে যে আমি এই কাজটা তো এরকম ভাবে ও করবে। ওকে আমি বারণ করছি, ছেড়ে দে, ফেলে দে ওখানে ধুনুচিটা, বেরিয়ে আয়, তোকে নাচতে হবে না। না, আমার ফার্স্ট প্রাইজটা চাই। পুরো শেষ করলো এবং ওর ধরার ইয়েতে ভুল হয়েছিল, যার জন্য ওটার উপরে তোমার তো যন্ত্রণা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, মুখে বুঝতে কিন্তু পারছি। নাচের আনন্দটা একটা এত আনন্দ হয় আমার নাচলে। দারুণ ব্যাপার, দারুণ। জীবনের অনেক ছোটখাটো কাজেও আমরা কিন্তু আমাদের যন্ত্রণাটাকে ভুলতে চাই আমাদের আনন্দ দিয়ে, এবং এই মঞ্চ সেই রকম একটা জায়গা যেখানে আমরা যন্ত্রণার কথা বলি বটে কখনো কখনো, কিন্তু আদতে ওই নাচের মতো নেচে উঠতে চাই, আনন্দ পেতে চাই, মুগ্ধ হতে চাই, মুগ্ধ করতে চাই, একই সঙ্গে সকলে মিলে পাশাপাশি থাকতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এরকম একটা শক্তি নিজের মধ্যে ধরে থাকো। তোমার যে দ্বিতীয় ইচ্ছেটা ছিল সেটা পূরণ করে ফেলেছো, কেননা তুমি দুটো প্রশ্নেরই উত্তর দিয়ে ফেলেছো। রক্তদান শিবির তুমি করতে চেয়েছো তোমার মা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে। তোমাকে একটা শুধু দায়িত্ব দেবো, তুমি অর্গানাইজ করবে কোনোভাবে, তোমার বাবা মার সাহায্য নিয়ে তোমার অঞ্চলে পাড়ায় কোথায় করবে সেটা ঠিক করে নেবে, বাকি সাপোর্টটা কিন্তু আমরাই দেবো, এটা কথা দিয়ে রাখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। তুমি তো স্তম্ভিত করে দিয়েছো, তুমি দুটো পর্ব পেরিয়ে গেছো, দুটো লেভেল, এবারে কিন্তু থার্ড লেভেল। তার আগে তোমার কাছে জেনে নেবো তোমার তৃতীয় ইচ্ছেটা কি। তুমি তৃতীয় ইচ্ছেটা বলার আগে আমি বলতে চাই যে আমার জীবনে তিনটে মানে মোটো। ফার্স্ট মোটো হচ্ছে লিভ লাইফ কিং সাইজ, আমি যাই করি আমি সবচেয়ে বেস্ট করতে চাই। সেকেন্ড হচ্ছে গিয়ে জুলিয়াস সিজার একবার বলেছিলেন উইনি বেদি উইকি, মানে আই কেম, আই স, আই কনকার্ড। এটারই যদি টেন্সটা পাল্টে দিই আমরা একটুখানি, তাহলে আমি বলবো আই উইল কাম, I will see and I will try my best to conquer everything. বাহ। আর থার্ড হচ্ছে আমি যে জিনিসটাই করি সেটাতে আমার মা বাবার হাসি, আমার মা বাবার খুশি আমি দেখতে চাই। আর ইদানিং আমার মা এত পান খাচ্ছে যে দাঁতগুলো না একেবারে পানের ওই নিকোটিন স্টেন হয়ে গেছে আর কি, টোব্যাকো স্টেন। তো ওই জন্যে আমি আমার মা বাবার জন্যে, যাতে মা বাবার হাসিটা পুরো দুনিয়া দেখতে পারে আর $1 মিলিয়ন স্মাইল যেটাকে বলে, আমি সেইটা চাই আমার বাবা মায়ের জন্য থ্রু আ ডেন্টাল চেকআপ ফর বোথ অফ দেম। বাহ ভাই, এরপর তো দাঁত বার করে হাসতেই ভয় লাগছে। এই অন্যরকম ইচ্ছেগুলো আমরা খুঁজি, আমরা চাই। আমি চাই আমার পাশে যে মানুষটি আছেন তার হাসিটা যেন মিষ্টি দেখায়, আর সেটা তুমি চাইছো। আমরা দেখে নিই আমাদের থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে, দেখা যাক। এই দৃশ্যগুলির সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত? এবং ইনি খুব বাঙালি হিসেবে আমাদের গর্বিত করেছেন। বিখ্যাত ব্যক্তিটির নাম কি? তোমার একটা সাহায্য বোধহয় বাকি আছে। আমি আমার মনে আসছে কিন্তু আই এম নট শিওর। বলো। সুভাষ চন্দ্র
বাবা হাসছি, বাবা পারবে বলে। বাবা সব পারবে, আমাকে পারতে হবে না, তো এই সাপোর্টটা চলে গেলে অন্যগুলোতে প্রবলেম হয়ে যাবে। এটা থার্ড লেভেল, এখানে প্রশ্ন ভুল বলা মানেই বেরিয়ে যাওয়া। আমি সাপোর্টটা তাহলে নিয়েই নি। বাবা জানো বলো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তুমি কি উত্তরটা নেবে? হ্যাঁ। বেশ, আমরা দেখে নিই তুমি বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। How do you know all this? তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আর তোমার বাবা মা তোমার পাশে নেই, এবার তোমার একার পথ চলা। এইবার তুমি গেছো না আছো না পড়ে গেছো। আমরা দেখে নিই যে আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। ভালো করে দেখো, ভালো করে শোনো। ওড়িশার সালেপুরে তৈরি হয় এই শাড়ি। এই শাড়ির বিশেষত্ব এই যে এই শাড়িতে যে সুতোর কাজ থাকে তা কোনো মেশিনে নয়, হাতে বোনা হয়। धागे का काम जो है ना आपका, ये पूरा आपका जैसे कि घर में डालते हैं ना सामने जो चोटी, ये पूरा उसी का डिजाइन का है पूरा। এই রকম একটি শাড়ি তৈরি করতে প্রায় 30 থেকে 35 দিন সময় লাগে। আমরা যে ছবিটা দেখলাম, একটা পদ্ধতিতে শাড়ি তৈরি করা, তার সম্পর্কে কিছু জানান দেওয়া হলো। এই শাড়িটার নাম কি? ইক্কত। ওড়িশা। কটকি শাড়ি। সম্বলপুরি সিল্ক। কটকি নয়। কটকিতে ডিজাইনটা একটু আলাদা, এরকম নয়। ইক্কত বললে যে? ইক্কত এখানকার শাড়ি নয়। তোমার কাছে আমরা একটা ফাইনাল উত্তর চাইছি যে এটিকে কোন শাড়ি বলা হয়। আমার মনে হয় because সম্বলপুর is a place I know, সম্বলপুরি শাড়ি। সম্বলপুর কি ওড়িশায়? গেছো তুমি? ওই ওড়িশা সম্বলপুর যাইনি, গোপালপুর। গোপালপুর অন সি। এটা গোপালপুরি না, সম্বলপুরি। কি করবো, নেবো? হ্যাঁ। বেশ, তোমার এত সংশয় দেখে মা খানিকটা আন্দাজ করতে পারছে। সেই জায়গা থেকে মার কাছে উত্তরটা জেনে নি। বোমকাই মনে হচ্ছে এটা। তুমি বলেছো এটা সম্বলপুরি, মা বলেছেন বোমকাই। কোনটা ঠিক উত্তর দেখে নি। ये आपका ओडिशा का स्पेशल साड़ी जो उसको बमके बोलते हैं। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। আর সেই সঙ্গে আমাদের এই পর্বে আটকে যেতে হলো থার্ড লেভেলে এসে। কিন্তু তুমি দুটো লেভেলে খুব সুন্দর খেলেছো, মা বাবার সাহায্য নিয়ে খেলেছো, নিজে কখনো উত্তর দিয়েছো, অদ্ভুতভাবে নেচে উঠেছো, অনেক না জানা প্রশ্নের সঙ্গে লড়াই করেছো বুলের মতো। একটা ইচ্ছে পূরণ এই পর্বে তোমার ছিল, সেটা হয়নি, সেটা তুমি নিজেই করে নেবে আমি জানি। তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। মানে আমি ভাবতে পারিনি কোনোদিন যে এরকম করে এসে আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। হোয়াট এভার লিটল
আমি করতে পেরেছি। দুঃখ যে আমি পারলাম না এই প্রশ্নটা। মা যখন বোমকাই বললো তখন মনে হলো যে শুনেছি নামটা, শাড়িটা দেখিনি কোনোদিন। আই হ্যাড নো আইডিয়া। সব জিনিস সব মানুষের তো জানা সম্ভব নয়। তো তোমার সাবজেক্টে তুমি ইউ আর গ্রেট অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। তোমার জীবনে অনেক বড় বড় প্রাপ্তি ঘটুক। বাবা মার হাসিকে অমলিন রাখতে চাইলে এমন যা একেবারে মালিন্য ছাড়া, বাংলায় আমরা বলি, তাই সেই মালিন্য ছাড়া হাসিটি আমাদের প্রত্যেক বাবা মার মুখে থাকুক। আমরা সবাই যেন ওই চাঁদের হাসি দেখতে পাই আমার বাবা মার মুখে, আমাদের সন্তানদের মুখে। এটাই এই মঞ্চে দাঁড়িয়ে আমরা বারবার চেয়েছি। আজকে তুমি সেই একটা জায়গায় আমাদের নিয়ে এসছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মা শাড়ি ভালোবাসে। আর এইটা তোমাদের তিনজনের এই অনুষ্ঠানের একটা ছবি, এটা তুমি বাবাকে দিতে পারো, তোমাদের ঘরে থাকবে। আর এখানে তুমি যদি তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে কোনো স্বপ্নের সফরে বেরোতে চাও কোনো দিন, তাহলে মেরু ক্যাবের তরফ থেকে কতগুলি ভাউচার রইল, ব্যবহার করো। খুব আনন্দ হলো, খুবই আনন্দ হলো। আমরাও খুব এনজয় করলাম। আর জি বাংলাকে অজস্র ধন্যবাদ আমার মেয়ের মধ্যে দিয়ে আমাদের এই স্বপ্নগুলো পূরণ করার জন্য। আমরা যেন সবাই পাশাপাশি এরকম থাকতে পারি, সর্বক্ষণ সব জায়গায় একসাথে এরকম বেঁধে বেঁধে থাকতে পারি, এই কথাটাই ওরা আমাদের মনে করিয়ে দিলেন। আমরা অন্য আর একজন মানুষকে নিয়ে ফেরত আসবো বিরতির পর। এবার আমরা ডেকে নেব বাগুইয়াটি সম্পদ দাস এবং তার মাকে। সম্পদ, এই যে তোমার নাম, এইটা নিয়ে তোমার একটা গর্ব হয় তো? হ্যাঁ, গর্ব হয়। যেখানেই যাই সবাই এই কোশ্চেনটাই করে। আমি ওই জন্যই ওটা জানতে পেরেই তোমাকে এই কোয়েশ্চেনটা দিয়েই শুরু করলাম। তুমি যে সম্পদ তোমার মার, হ্যাঁ, সেটা তোমার মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমি খুব কৃতজ্ঞ যে মা আমার জন্য এই নামটা রেখেছিল, আমার মাই নামটা রেখেছিলেন। তুমি কি মায়ের সম্পদ না মা তোমার সম্পদ? না, মা অবভিয়াসলি আমার সম্পদ। আমি মায়ের সম্পদ হওয়ার চেষ্টা করি যতটা পারি। তুমি কি করো? আমি টিসিএস এ আছি, সফটওয়্যারে। তুমি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার। আরে নমস্কার ইঞ্জিনিয়ার বাবু। আপনার সামনে যে আসতে পেরেছি এটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রথম আপনার আমি সিনেমা দেখেছিলাম ছয়ে ছুটি। ছয়ে ছুটি দেখেছিলে? তারপরে আমি দেখেছি অ্যাক্সিডেন্ট, তারপরে লাস্ট অলিক সুখ মাকে নিয়ে দেখেছিলাম। আমি মাকে বলেছিলাম, মা দেখো ভালো লাগবে ওনার সিনেমা। আর আপনার ওই অলিক সুখে ওই গাড়ি থেকে নেমে ওই যে সিনটা, সব জানে, সব জানে, জ্ঞান দিচ্ছে, সব জানে ও। সব বাবা বাবা সব সব দোষ আমার, সবাই সাধু, সব আমার দোষ, সবাই সাধু, সব দোষ আমার, সবাই ভালো, সব দোষ সারা আমার, সব সবাই ঠিক আছে সারা, আমি একলা খারাপ, সবাই সারা ধর তুলছি বাবা, সারা আমি একলা একলা পাপ দোষ করেছি। এসব এসব কার জন্য করছি, কার জন্য? আমার জন্য। মানুষ জীবনে অনেক যন্ত্রণায় পড়লে ওরকম করে কাঁদে বলে আমার বিশ্বাস। তখন রাস্তা, গাড়ি ঘোড়া, মানুষজন, কোনো কিছু খেয়াল থাকে না। ওই সিনটা আমি আপনাকে পুরোপুরি ফিল করতে পারছিলাম। ধন্যবাদ তোমাকে, তুমি এত সুন্দর করে বলছো। না না, পড়াশোনা করেছো কোথায়? আমি পড়াশোনা করেছি মিদনাপুরে। আমি 10th and 12th করেছি। মেদিনীপুরের ছেলে তুমি? হ্যাঁ, বাহ। একটা টার্ম আছে মিদনাপুরের ছেলেদের জন্য, সবাই আমাদেরকে বলে টুম্পা বলে। টুম্পা বলে, আমি সেই কথাতে আসছিলাম। আমাকে কেউ বললেই আমি বলি আই এম প্রাউড টু বি এ টুম্পা, বিকজ টুম্পা ইজ নাথিং বাট টিপিক্যাল আলট্রা মডার্ন মেদিনীপুরি অ্যাসোসিয়েশন। খুব ভালো। আজকে কি কারণে তুমি এসছো তো জানো এখানে? মার স্বপ্ন পূরণ করবার জন্য, ইচ্ছে পূরণ করবার জন্য। তোমার যে পরিবারটা, কে কে আছেন সেখানে? আমার পরিবারে আমি, মা, আমার ওয়াইফ আছে, এসেছে। ও, ওয়াইফ এসেছে? হ্যাঁ। নমস্কার। মায়ের বাড়ি মেদিনীপুরে, আপনার বাড়ি? মার বাড়ি মেদিনীপুরে, আমার শ্বশুর বাড়িও মেদিনীপুরে। মেদিনীপুরে একই ভিলেজ। আমি দেখে করিয়েছি আর কি, আমার পাশাপাশি চেনা জানা দেখে। বাহ, যাতে ছেলে ভালো হাতে থাকে। ছেলে একটু নরম তরম তো, দেখছেনি, বুঝতে পারছেন। ছেলেকে নিয়ে ভয় হয় যদিও। না, ও এখানকার মেয়ে ঠিক লাইক করতো না।
তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমার ভয় হতো যে মানে মার সঙ্গে যেই আসুক তাকে তো সারা জীবন মার সঙ্গে অ্যাডজাস্ট করতেই হবে, তো বেটার যে মা নিজেই খুঁজে নিক যে মার সাথীটা কে হবে, আমি তো কম্প্রোমাইজ করে চালিয়ে নিতে পারবো। মা কষ্ট পাক এটা তুমি চাও না? মা কষ্ট পেয়েছেন কখনো? জানি না, আমি জ্ঞানও তো দিতে চাইনি কোনোদিন। না, ওর কাছ থেকে আমি কোনো কষ্ট পাই পাননি? হাজবেন্ডের দিক থেকে আমার একটু প্রবলেম আছে। ও হ্যাঁ, তোমার বাবার কথা জিজ্ঞেস করা হয় না, অ্যাকচুয়ালি বাবা আমাদের সঙ্গে থাকেন না, থেকেও ওদের নিয়ে কোনো কিছু মানে আমাদের সঙ্গে একটু মানে কম অ্যাটাচড। মানে তোমার ছোট থেকেই নাকি? না, হ্যাঁ, ওর ছোট থেকে 5-6 বছর বয়স থেকে। মানে তারপর থেকে আর তুমি এখন আসতে চাইলেও আমরা ঠিকমতো সেটাকে এগ্রি করি না, কারণ যখন দরকার ছিল তখন যখন পাইনি একা একাই সব করেছি, এখন আমি সেটাকে ঠিক মেনে নিতে পারি না। মানে ওরা ক ভাই? ও 2 ভাই, আমার ছোট ছেলে আছে, ও বড় ছেলে। তো এই যে আপনি 2 ছেলেকে একা মানুষ করেছেন, কি করে যে আমি একা পারলাম সেটাও আমি নিজে জানি না। আমি যে করে হোক ওদের পড়াবো, একটা জায়গায় নিয়ে যাবো। আমার দিদি কলকাতায় থাকে, দিদির বাড়িতে কিছুদিন থাকলাম, তখন আমি টিউশনি করতাম, তারপর সেলাই মেশিন চালাতাম, ফলস পিকো করতাম, বাহ, এই সমস্ত করতাম আর কি। তারপর একবার আমার শরীর খারাপ হয়েছিল, আমার দাদা আমাকে খুব হেল্প করেছেন মানিটারি, তো দাদা আমাকে টাকা দিয়েছিলেন যে তুই ডাক্তার দেখাবি। আমি সেইটা দাদাকে প্রমিস করেছিলাম, আমি এলোপ্যাথি ডাক্তারে পয়সা যাবে, আমি তখন হোমিওপ্যাথি ডাক্তারে কম পয়সা দিয়ে দেখিয়ে ওই টাকাটায় বিউটিশিয়ান কোর্স শিখি। তারপর আমি সেই 4000 টাকা দিয়ে শিখে ওই পার্লারে ওদের আমার ভাল লাগে, আমি ওখানে কাজ করি, সকাল থেকে নিজে বাড়ির কাজ করি, ছোট ছেলেকে পড়াই, ততক্ষণে ও জয়েন্টে চান্স পেয়েছে, সেটা আমার সবচেয়ে বড় আনন্দ। ওর ইচ্ছে ছিল মেডিকেলে পড়া, আমি সেটা পারিনি। মা বললেন না যে আমার চিকিৎসার পয়সা বাঁচালাম, সেখানে একটা বিউটিশিয়ান কোর্স করলাম, তুমি সেটা জানতে সেই সময় যে মা এটা করছে? ওকে এতটা বুঝতে দিতাম। আমি যখন হোস্টেলে থাকতাম তো মা আমার সঙ্গে 1 মাসে একবার দেখা করতে যেত, তো আমি ভাবতাম মা মনে হয় ভালো আছে, আমার সঙ্গে দেখা করতে আসে না বেশি। পুজোর সময় মা কী করতো, অষ্টমীর দিন মানে লাস্ট অষ্টমীর বিকেল অবধি লোকে সাজাগোজা করে, তারপরে মা বাড়ি যেত আমার সঙ্গে দেখা করতে। আর আমি ভাবতাম সপ্তমী অষ্টমী চলে গেল, মা মনে হয় পুজো ঘুরছে আর আমি কারোর সঙ্গে ঘুরতে পারছি না। মানে পরে আমি নিজেকে খুব গিল্টি ফিল হয়েছে যে আমি কাকে নিয়ে কি ভাবতাম। মানে হয়তো জীবনে কোনোদিন কষ্ট পেলে এইসব কারণেই পাবো, যে এমনি কেন তো আমি কোনোদিন মাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু নিজে ভুল ভেবেছি, এটা আমার খুব গিল্টি লাগে। আমি তো মাকে মানে ভগবানের ওপরে রাখি, ভগবানকে তো আমি দেখতে পাইনি, কিন্তু আমি মাকে দেখেছি। ভগবান এনারাই ভগবান আমার কাছে। আমাদের এখানে 4টে ইচ্ছে খেলা আছে। কোন ইচ্ছেগুলো? না, যেগুলো তুমি তোমার মার জন্য সম্ভবত চাও। তোমার 1, 2, 3, 4 4টে ইচ্ছের কথা। ফার্স্ট হচ্ছে আমার মায়ের বিউটি পার্লারটাই হচ্ছে মেন অবলম্বন, মানে মার বিউটি পার্লারটা মার কাছে, মার ছেলে মেয়ে হাজব্যান্ড সব কিছু, মানে মা ওটাই মার একটা হোম, মা ওখানেই থাকে। তো আজকে আমি জি বাংলার এই হ্যাপি প্যারেন্টস ডে এর মাধ্যমে মাকে ফার্স্টে বিউটি পার্লারটার জন্য কিছু একটা করতে চাইবো। বেশ। 2 নম্বর যেটা আমি চাইবো না মার কোনোদিন শারীরিক দিক দিয়ে কষ্ট পাক বা কিছু হোক, আমি সেই জন্য মার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি করতে চাই। 3 নম্বর ইচ্ছে আছে, মা রান্না করতে খুব ভালোবাসে, তো আমি চাইবো কিচেন সেটআপ একটা। বেশ, মার রান্নাঘর সাজিয়ে তুলতে চাই। আর 4 নম্বর ইচ্ছে? আমি যখন জব পাই, মা বৈষ্ণোদেবীর কাছে মানত করেছিলেন যে আমরা যাব, তো মা আমাকে বলেছিলেন, আমি এখনো অবধি মাকে নিয়ে যেতে পারিনি, তো এটার মাধ্যমে যদি আমি ওইখানে নিয়ে যেতে পারি তাহলে মার ওই স্বপ্নটা পূরণ হবে। বাহ, ভারী সুন্দর 4টে ইচ্ছে তোমার। তাহলে আমরা প্রথম ইচ্ছে পূরণের জন্য আমরা একটা খেলায় ঢুকবো। সেই খেলাটার একটা ছোট্ট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমাদের 4টে লেভেল আছে। প্রথম লেভেল এটা, সেই প্রথম লেভেলে তোমার কাছে 3টে প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার প্রথম মায়ের জন্য ইচ্ছে পূরণটা ঘটবে। 2টো সাহায্য পাবে মার কাছ থেকে, মানে যেটা তুমি হয়তো জানো না, মার কাছ থেকে জানতে চাইলে সেরকম সাহায্য তুমি নিতে পারো 2বার। আমরা ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে দেখে নিই তোমার জন্য। দুর্গাপুজো, কালীপুজো, মহরম বা বড়দিনের মতো বড় উৎসবের সাথে এই কুটির শিল্পের এক নিবিড় যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলা এই কুটির শিল্পের জন্য বিশেষভাবে বিখ্যাত। একটা বিশেষ ব্যাপার দেখানো হলো
কোন সময় লাগে, কি ব্যাপার, উৎসবের সঙ্গে এর যোগ, এটা জানানো হলো। হুগলি জেলাও বলা হলো। এটা বিশেষ ধরনের একটা শিল্প, সেটা কি? কোন কুটির শিল্প? চন্দননগরের আলোক শিল্প যেটা। চন্দননগর কি হুগলি জেলায়? হ্যাঁ। তুমি বলছো এটা চন্দননগরের আলোক শিল্প। এই আলোয় তুমি আলোকিত হলে নাকি তোমার জীবনে একটা ছোট অন্ধকার হলো, সেটা একটু পরেই জানা যাবে। কোন কুটির শিল্প? চন্দননগরের আলোক শিল্প যেটা। চন্দননগর কি হুগলি জেলায়? হ্যাঁ। তুমি বলছো এটা চন্দননগরের আলোক শিল্প। এই আলোয় তুমি আলোকিত হলে নাকি তোমার জীবনে একটা ছোট অন্ধকার হলো, সেটা একটু পরেই জানা যাবে। উত্তরটা কি নেব? ওকে, বেশ। সম্পদের উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো। এই যে ছোট্ট 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 কতগুলো আলোকে জুড়ে দিয়ে একটা অদ্ভুত শিল্প তৈরি হয়, তোমার মার জীবনের সঙ্গে অনেক মিল পেলাম। এরকম ছোট 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 পয়সা জমাতে জমাতে, ছোট 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 শ্রমকে স্বীকার করতে করতে তোমাদের বড় করে তুলেছে। মা এখনো কষ্টটাকেই আঁকড়ে থাকতে ভালোবাসে, মানে মা ভয় পায় বেসিক্যালি যে আবার আনন্দে ঢুকবো, আবার যদি কষ্টটাই ফিরে আসে। আমি চাই ওদের যেন আমার মতো আর কষ্টটা কোনোদিন না আসে, ওরা যেন আর 5 জনের মতোই বড় হতে পারে। এইটা নিয়ে আমার একটু কমপ্লেনও আছে। এই যে ভাবতে ভাবতে মা এমন পর্যায়ে চলে গেছে, এখন মার 52 ইয়ার্স ওল্ড, এখনো মাই বাজার করবে, কেননা আমাদের কষ্ট হবে। এখনো মাই ইলেকট্রিক বিল দেবে, কেননা আমার টাকাটা সেভিংস হবে। আমি আজকে মেডিকেল ইন্স্যুরেন্সের কথা বললাম, মার নিজের নামে নেই, আমাদের নামে আছে। এইটা তো মানে নট ফেয়ার। আমি কি করে ওনাকে বলি যে আপনি এরকম করবেন না, কারণ তোমার জন্য ভাবনাতেই ওনার আনন্দ। হ্যাঁ, একদম। খেলার বাইরে এমন কিছু জায়গা নিশ্চয়ই তোমার আছে বা ভেবেছো তুমি, যেটা মার জন্য কোনো না কোনো দিন করে উঠতে পারবে, যেটা মা কিছুতেই তোমাকে করতে দেয় না। হ্যাঁ, ফ্ল্যাট যে করেছে ও আমার নামেই করেছে, আমাকে বাদ দিয়ে ও কিছু ভাবতে পারে না। মার নামে করেছো, তখন কি তুমি বিবাহিত? হ্যাঁ, মানে না, রেজিস্ট্রি হয়ে গেছে। একটু মানে আমি বলছি, মানে ওর বউ হয়েছে, ওর ওই সব দিক দিয়ে কোনো কমপ্লেন। সত্যি কথা বলতে গিয়ে ওর মতো মেয়ে এখনকার দিনে পাওয়া মুশকিল। আপনি কিছু জীবনে হারিয়েছেন বোধহয় বলছিলেন, কিন্তু পেয়েছেন অনেক। অনেক পেয়েছি। পুরনো কথা মনে পড়ে? আসে না, ওই আসার অবকাশটুকু আমি পাই না। না, এই যে ওর পাশে এপাশে একটা চেয়ার খালি, ওখানে একজন তো বসে থাকতে পারতেন। আমার একদম কিছু মনে হয় না, ও পাশে আছে বলে আমার এতটুকু মনে হয় না। এখনকার দিনের ছেলেরা যেটা করে, মানে ম্যাক্সিমাম, ওরা আমার প্রতি ওই রকম অ্যাটিটিউড কখনো করে না, যার জন্য আমার ওই ফিলিংস আর নেই যে কোনো কিছুর অভাব পাইনি। কারণ এখন আমি ওদেরকে যদি বলি চাঁদটুকু ছাড়া যা এনে দিতে বলবো ওরা এনে দেবে, এতটা আমার বিশ্বাস। আমার ধারণা ওরা চাঁদও এনে দিতে পারে। মানে ওটা সম্ভব নয়, তাই বলছি। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে জানেন তো, ভাই দাদাকে বলছে যে চাঁদ অত দূরে, আমি চাঁদটাকে চাই। দাদা বলছে যে তুই কি করে পারবি, চাঁদ অত দূরে থাকে, কি করে চাঁদকে চুমো খাবি? তখন বলছে যে দেখো দাদা, তুমি কিছুই জানো না। এই যে মা যখন আমাকে আদর করবার জন্য মুখটা নিচু করে, তখন কি মনে হয় চাঁদ অনেক দূরে? মার মুখটাই তো চাঁদ। বিবেকানন্দের অনুপ্রেরণায় ও অনুপ্রাণিত। তাই অনেকটা বিবেকানন্দের মতো দেখতে, বসেওছে একদম মানে উনাকে ছাড়াও কিছুই ভাবতে পারে না। আমি দুজন লোককে খুব শ্রদ্ধা করি, মানে বিবেকানন্দ আর সৌরভ গান্ধী। খেলা খুব ভালোবাসে আর কি। মানে ক্রিকেট নাকি? ক্রিকেট, ফুটবল, টেনিস। আমার মর্নিং ডিউটি থাকলেও আমি রাত্রিবেলা ফুটবল খেলা, চ্যাম্পিয়ন্স লিগ দেখেই আমি যাব। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত। বাহ। ওর শুধু একটাই আমার কাছে চাওয়া, যদি কোনোদিন ইউকে যাওয়ার চান্স পায়, তাহলে ও মা আমি একবার শুধু ম্যানচেস্টার ইউনাইটেড খেলা দেখি। ধরো তুমি ইউকে যেতে পারলে, কিন্তু একটা প্রস্তাব এলো তোমার সামনে যে তুমি মাকে নিয়ে যেতে পারো, স্ত্রীকেও নিয়ে যেতে পারো, কিন্তু একজনকে নিয়ে যেতে পারো, তখন তুমি কাকে নিয়ে যেতে চাইবে? যদি আমি এরকম একটাই অপশন পাই, তাহলে আমি ফার্স্ট টাইম মাকে নিয়ে যেতে চাইবো, যদি মার যাওয়ার ইচ্ছে থাকে। কারণ বউকে আরও 20 বছর পরে আবার নিয়ে যেতে পারবো, আরও 2-3 বার নিয়ে যেতে পারবো। মাকে হয়তো আমি এক্ষুনি চান্স পেলে নিয়ে গেলাম, 10 বছর পরে হয়তো মার এতটাই
খারাপ সিচুয়েশন হলে আমি নিয়ে যেতে পারবো না, ওই জন্য ফার্স্ট টাইম মায়ের জন্যই যাব। তবে তোমাকে আমি হলপ করে বলতে পারি, হ্যাঁ আমি নিজে বাবা তো, মা শেষমেশ পাঠাবে তোমার বউকে, নিজে যাবেন না। আমি নিশ্চিত তোমার সামনে এই সুযোগ আসবে যেদিন তুমি ইউকে যেতে পারবে তোমার স্ত্রীকে নিয়ে এবং তোমার মাকে নিয়ে। খুব ভালো হোক সেই স্বপ্ন। একটা প্রশ্নের উত্তর তুমি ঠিক দিয়েছো, দ্বিতীয় প্রশ্নটা দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। আমরা দেখে নিই আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, দেখো ভালো করে। 1982 সালে নবম এশিয়ান গেমসের জন্য তৈরি এই স্টেডিয়ামেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর। 60,000 দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়াম নতুনভাবে সেজে ওঠে 2010 সালে কমনওয়েলথ গেমসের সময়। তোমায় ছবি দেখানো হলো, কিছু পরিচয় দেওয়া হলো স্টেডিয়াম সম্পর্কে, জিজ্ঞেস করা হচ্ছে এটা কোন স্টেডিয়াম, নাম কি? দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম। এইরকম দেখতে? হ্যাঁ, জওহরলাল নেহরু স্টেডিয়াম। এটা কি ফাইনাল উত্তর? তাহলে উত্তরটা নিচ্ছি। খেলার ব্যাপারে ওর ভুল হবে না, এটা ভুল হতে পারে। না, আমি কনফিডেন্ট আর কি। দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক না ভুল। জওহরলাল নেহরু স্টেডিয়াম। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পেরেছো, মার থেকে এখনো অবধি সাহায্য নাওনি এবং তুমি মার জন্য প্রথম ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। এসো সামনে এসো। কেমন লাগছে? অসাধারণ আর কি, মানে জি বাংলার দৌলতে ছেলের ইচ্ছাতে আমি এই জিনিসটা পেলাম, জানি না কবে করতে পারতাম। এই যে আজকে আপনি এমন একটা জায়গায় বসে আছেন যেখানে অন্যরা আসে সাজবার জন্য, আজকে আপনি বসে আছেন আর আপনার ছেলে আপনাকে সাজিয়ে তুলছে। এখন মনে হচ্ছে ওদের বড় করা আমার সার্থক হয়েছে। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন থেকে। সত্যি কথা বলতে কি, মানে এইরকম ছেলে মনে হয় জানি না আর কেউ পাবে কিনা বা পেয়েছে কিনা। কষ্ট হয় যে সবারই তো একটা শেষ বয়স আছে, মন খারাপ লাগে, তখন ভাবি, আবার পরে ভাবি ওরা যদি আমাকে কখনো না দেখে বা ভুল বোঝে তাহলে মনে হয় কোনো ছেলে তার বাবা মাকে দেখবে। মানে এখনো গুড নাইট করতে গেলে আমাকে গালে চুমু খেয়ে তারপরে নিজের ঘরে যাবে। আজকে আপনি ওকে একটা ওখান থেকে চুমু দিন। এইরকম একটা মধুর মুহূর্তের সামনে দাঁড়িয়ে, এইরকম একটা মিলনের মাঝখানে দাঁড়িয়ে আপাতত আজকে এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। দেখা হবে আগামী দিনে রাত্রি 10টার সময় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডেতে সঙ্গে এদেরকে নিয়ে।